Feel the real fear with us. প্রিয় লিসেনার্স, আসসালামু আলাইকুম। ফিল দ্য রিয়েল ফিয়ার উইথ আস। সত্যিকারের ভয়ের অনুভূতি পেতে আফনান দহর ওয়ার্ল্ডের সাথেই থাকুন, দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে। আফনান দহর ওয়ার্ল্ডের আজকের হরর নাইটের 112তম এপিসোডের সাথে যুক্ত হচ্ছেন বা পরবর্তীতে হবেন, সকলকে জানাচ্ছি শুভেচ্ছা ও ভালোবাসা। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকের এই এপিসোডে আমরা দুটি ঘটনা নিয়ে হাজির হয়েছি, আর এই দুটি ঘটনা আমরা পেয়েছি দুইজন রেমিটেন্স যোদ্ধা ভাইয়ের কাছ থেকে। ওনারা দুজনই বর্তমানে সৌদি আরবে রয়েছেন। একজন পবিত্র মক্কা নগরীতে রয়েছেন, আর একজন হাইল শহরে রয়েছেন। প্রিয় লিসেনার্স, আপনাদের জানা বা আপনাদের সাথে ঘটে যাওয়া সত্য ভয়ের ঘটনাগুলো আমাদেরকে লিখে বা রেকর্ড করে afnandohorworldbd@gmail.com এই ইমেল অ্যাড্রেসে ইমেল করতে পারেন। ইমেল অ্যাড্রেসের স্পেলিংটা বলে দিচ্ছি: AFNANTHEHORRORWORLDBD afnandohorworldbd@gmail.com। স্পেলিংটাও আমরা আমাদের ভিডিওর ডিসক্রিপশনে দিয়ে রেখেছি, সেখানে গিয়ে স্পেলিংটা চেক করে নিতে পারবেন। আজকের এপিসোডের ঘটনাগুলো কেমন লাগছে তা জানিয়ে ভিডিওর কমেন্ট সেকশনে কমেন্ট করতে ভুলবেন না। এছাড়া আমাদের ফেসবুক পেজ আর গ্রুপ তো রয়েছে আফনান দহর ওয়ার্ল্ড নামে, সেখানে গিয়েও আপনারা আপনাদের মতামত জানাতে পারেন। আমাদের আফনানস বি ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। প্রতি রবিবার এবং মঙ্গলবার রহস্য এবং ভয় নিয়ে আমরা এপিসোড আপলোড করছি, আর আমাদের আফনানস বি ইউটিউব চ্যানেল লিঙ্কটা এই ভিডিওর ডিসক্রিপশনের একদম উপরের দিকে দেওয়া রয়েছে। সেখানে ক্লিক করলে আপনারা আমাদের ওই চ্যানেলে ঢুকে যেতে পারবেন, সেখানে সাবস্ক্রাইব করার অনুরোধ করছি। প্রিয় লিসেনার্স, এই ভিডিও লাইক বাটনে প্রেস করতে ভুলবেন না। ভিডিওর লিঙ্কটাও বেশি বেশি করে শেয়ার করে দেওয়ার অনুরোধ করছি, যাতে করে যারা সত্য ভয়ের ঘটনা শুনতে ভালোবাসেন, আপনার শেয়ার করার মাধ্যম দিয়ে তারা আফনান দ্য হরর ওয়ার্ল্ড সম্পর্কে জানতে পারে, আর তারাও তাদের সাথে ঘটে যাওয়া বা তাদের জানা সত্য ভয়ের ঘটনাগুলো আমাদেরকে লিখে বা রেকর্ড করে ইমেল করতে আগ্রহী হতে পারেন। চলুন চলে যাব আমাদের আজকের হরর নাইটের 112তম এপিসোডের প্রথম ঘটনায়। স্বাগতম জানাচ্ছি প্রিয় লিসেনার্স আমাদের হরর নাইটের 112তম এপিসোডের প্রথম ঘটনায়। প্রথম ঘটনাটি আমরা শুরু করব একজন রেমিটেন্স যোদ্ধা ভাইয়ের পাঠানো ঘটনা দিয়ে। ওনার নাম মোবারক, ওনার জেলা চট্টগ্রাম। উনি বর্তমানে সৌদি আরবের মক্কা শহরে রয়েছেন। যে ঘটনাটি উনি আমাদেরকে পাঠিয়েছেন, এই ঘটনাটি উনি শুনেছিলেন ওনার সাবেক এক রুমমেটের কাছ থেকে। ওই রুমমেট এই ঘটনাটি নিজেও প্রত্যক্ষ করেছেন, আর যাকে কেন্দ্র করে ঘটনাটি ঘটেছে তার নাম হচ্ছে মনসুর। এই মনসুর ভাই হচ্ছে ওই রুমমেটের কাজিন। ওই রুমমেট বর্তমানে তো বাংলাদেশে রয়েছেন, আর এই যে মনসুর ভাই, উনি কিন্তু এখনও সৌদি আরবেই রয়েছেন। মনসুর ভাই 2018 সালের ডিসেম্বর মাসে সৌদি আরব থেকে কয়েক মাসের ছুটিতে দেশে আসেন। তবে ওনার আগে দেশে এসেছিলেন হচ্ছে এই মনসুর ভাইয়ের কাজিন, মানে যিনি ঘটনাটি মোবারক ভাইকে বলেছেন। তো এই মনসুর ভাইয়ের ফ্লাইট ছিল সৌদি আরব থেকে ঢাকা। ওনার বাড়ি কিন্তু চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার একটি গ্রামে। তো উনি যখন নেমেছেন, নামার পর আগে থেকেই ঠিক করে রাখা চট্টগ্রামের একটা প্রাইভেট কার কিন্তু এয়ারপোর্টেই ছিল। এয়ারপোর্টের সমস্ত আনুষ্ঠানিকতা শেষ করে উনি গাড়িতে উঠেছেন। রাস্তায় অনেক জ্যাম ছিল, যার কারণে চট্টগ্রামে ঢুকতে ঢুকতে ওনার রাত প্রায় 9টা বেজে যায়। উনি কিন্তু সকাল 9টা-10টার দিকেই এয়ারপোর্টে নামেন আর কি। আগে থেকে কিন্তু কথা বলে রাখা ছিল ওনার কাজিনের সাথে, মানে যিনি ঘটনাটি বলেছেন। ফোনে তো কথা হচ্ছিল উনি কত দূর এসেছেন, কতক্ষণ লাগবে। 9টার পরে গিয়ে হচ্ছে ওই কাজিনের সাথে মনসুর ভাইয়ের দেখা হয়। মনসুর ভাইয়ের সাথে যখন দেখা হয়, কুশলাদি বিনিময়ের পর সবাই একটু হালকা নাস্তা পানি করলেন। চট্টগ্রাম শহর থেকে ওনারা রওনা দিলেন লোহাগাড়া উপজেলার উদ্দেশ্যে। তো লোহাগাড়া উপজেলায় যখন ওনারা পৌঁছেছেন, তাও তো ঘণ্টাখানেক লেগে গেছে। মূলত এই মনসুর ভাই ওনার নানুর বাড়িতে যাবেন। তো নানুর বাড়িতে যখন উনি যাবেন, ওই লোহাগাড়ার মেইন জায়গা থেকে ওনার নানুর বাড়ির দূরত্ব প্রায় 1 ঘন্টার রাস্তা। তো ওনারা তো মেইন রাস্তা ছেড়ে গ্রামের রাস্তায় ঢুকে পড়েছেন। উনি অনেক দিন পরে আসলেও এই যে যিনি ঘটনাটি শেয়ার করেছেন, ওনার তো হর হামেশাই এই এলাকায় যাতায়াত ছিল, ওনার তো রাস্তাঘাটও সব চেনা ছিল।
মূলত ওই গাড়ির ড্রাইভারকে উনি ওই রাস্তা দেখিয়ে দেখিয়ে নিয়ে যাচ্ছিলেন। গাড়ির ড্রাইভারও কিন্তু চট্টগ্রামের লোকাল লোক হলেও ওই এলাকাতে উনি আবার কম আসছেন। তো যাচ্ছেন হঠাৎ করে একটা জায়গায় ওনারা 3 রাস্তার মোড় দেখতে পান। ওই 3 রাস্তার মোড়ে এসে সবাই কনফিউজড হয়ে যান, কেউ বুঝতে পারছেন না আসলে কোন দিকটাতে গেলে ওনারা ঠিক জায়গায় যেতে পারবেন। তখন চিন্তা করলেন যে গুগল ম্যাপে লোকেশনটা দেখি। অবাক করা ব্যাপার হচ্ছে যে ওনাদের মোবাইল ফোনে কোনো নেটওয়ার্কই ছিল না। এমবি ইউজ করা তো অনেক দূরের কথা। মনসুর ভাই বাংলাদেশে নেমেই কিন্তু বাংলাদেশের সিম কার্ড লাগিয়ে ফেলেছিলেন। আর গাড়ির যিনি ড্রাইভার, তারপরে আমাদেরকে যিনি ঘটনাটি শেয়ার করেছেন, তার কাছে যিনি বলেছেন মনসুর ভাইয়ের কাজিন, তো ওনার কাছেও তো তখন বাংলাদেশের সিম কার্ড লাগানো, তাদের মোবাইলে কিন্তু এমবি ছিল। হঠাৎ করে দেখলেন যে মোবাইলে নেটওয়ার্ক নাই, কারো মোবাইলেই নেটওয়ার্ক নেই, অথচ এই জায়গায় কিন্তু নেটওয়ার্ক থাকে। ওনারা তো বেশ চিন্তায় পড়ে গেলেন, গুগল ম্যাপের লোকেশন দেখবেন কিভাবে। তখন 3 জন মিলে পরামর্শ করলেন কি করা যায়, 3 রাস্তার যে মোড়, এখান থেকে কোন দিকটাতে যাব, সবই তো একই রকম মনে হচ্ছে। ওনারা কিন্তু গাড়ি থেকে নেমেছেন, গাড়ি থেকে নেমে শনাক্ত করার চেষ্টা করছেন কোন দিকে যাবেন। গাড়ির হেডলাইট জ্বালানো, এখন ওই হেডলাইটের আলোতে আশেপাশে যতটুকু দেখতে পাচ্ছেন শনাক্ত করতে পারছেন না, কি একটা অসুবিধা। তখন চিন্তা করলেন যে এই ধরনের অসুবিধায় যখন কেউ পড়ে, ডান দিকের রাস্তাটা ব্যবহার করতে হয়। 3 জন মিলেই পরামর্শ করে ঠিক করলেন যে আমরা ডান দিকের রাস্তা ধরব, সোজাও যাব না, বাঁয়েও যাব না, ডান পাশের রাস্তা ধরব। ওনারা ডান পাশের রাস্তা ধরে আগানো শুরু করেছেন। 15 মিনিটের মতো এগিয়েছেন। গাড়ির যে হেডলাইট, ওই হেডলাইটের আলোতে সামনে দেখা গেল যে 2 জন লোক রাস্তার মাঝখানে দাঁড়িয়ে ঝগড়া করছে। একজনের কাঁধে কোদাল বা লাঠি জাতীয় কিছু আছে, তো 2 জন মিলে খুব ঝগড়াঝাটি করছে। তো ওনারা গাড়িটা ওনাদের কাছাকাছি জায়গায় গিয়ে থামিয়ে দেন। গাড়ি যে থামিয়েছেন, গাড়ির সামনে হেডলাইট জ্বলছে, এটা নিয়ে এই 2 জনের কোনো ভ্রুক্ষেপই নেই, ওনারা ঝগড়াঝাটি করেই যাচ্ছেন। গাড়ির হর্ন বাজানো হচ্ছে, তবুও তাদের কোনো ভ্রুক্ষেপ নেই। একটা পর্যায়ে এই 2 জন ঝগড়াঝাটি থামালো, 2 জনই এগিয়ে আসলো। এগিয়ে এসে বলছে কি ভাই, কি সমস্যা আপনাদের, এত হর্ন বাজাচ্ছেন কেন? তখন গাড়ির ড্রাইভার বললেন যে ভাই আমরা তো অমুক গ্রামে যাব, রাস্তাটা কি ঠিক আছে? তখন যেই লোকটা এগিয়ে এসেছিল উনি বলছেন হ্যাঁ ঠিকই আছে, যান সামনে যান, এখন মেজাজ মর্জি গরম আছে, আপনাদের সাথে বেশি কথা বলতে পারবো না, ঠিক রাস্তায় আছেন, সোজা চলে যান, সোজা যাওয়ার পরেই আপনারা ওই গ্রামে পৌঁছাতে পারবেন। এর মধ্যে আর একটা লোক, উনি আবার ঘুরে এসে, মানে যেই সাইডে ওই মনসুর ভাই ছিল, গাড়ির পেছন সাইডে উনি ছিলেন আর কি, সামনের দিকে কিন্তু মনসুর ভাইয়ের কাজিন ছিলেন, মানে যিনি ঘটনাটা মোবারক ভাইকে বলেছেন। তো মনসুর ভাই যেই পাশের সাথে ছিলেন, ওই পাশে এসে বলছেন যে ভাই গাড়ির গ্লাসটা একটু নামান। তো উনি নামিয়েছেন, মানে ইশারা করে বলছেন আর কি, ভিতর থেকে তো একটু কম শোনা গিয়েছে। নামানোর পর বলছে যে ভাই পানি আছে, খুব পানি পিপাসা পেয়েছে। মনসুর ভাইয়ের গাড়িতে কিন্তু ওই পানির বোতল কেনা ছিল, 2 লিটারের কয়েকটা বোতল কেনা ছিল। তখন 1 লিটার মানে একটা বোতল যেটা 2 লিটারের পানি, ওটা তখন উনি ভাঙেন নাই, অর্থাৎ ওইটার ক্যাপটা তখনও খোলেন নাই। এরকম একটা বোতল ওই ব্যক্তির হাতে এগিয়ে দেন। ওই ব্যক্তি কী করলো, ওই বোতলটা এক নিঃশ্বাসে প্রায় অর্ধেক পানি খেয়ে ফেললো। এরপর বোতলটা আবার ফিরিয়ে দিল। ফিরে দেওয়ার পর উনি ওনার মতো করে চলে গেল। তখন এই মনসুর ভাই বললেন যে ড্রাইভার সাহেব আপনি গাড়ির সামনের দিকে আগাতে থাকেন। তো ওনারা গাড়ির সামনের দিকে আগাতে আগাতে মিনিট 10 পার হয়েছে। হঠাৎ করে ওনারা যেটা দেখতে পান, এটা দেখে ওনারা ভীষণ অবাক হয়ে যান। ওনারা দেখতে পেলেন ওনারা আবার সেই 3 রাস্তার মোড়ের উপর এসে দাঁড়িয়েছেন, সেম জায়গা, একদম হুবহু সেটাই। ওনারা তো অবাক, আরে আমরা একই রাস্তায় চলে আসলাম কিভাবে, এখানে তো এরকম কোনো রাস্তা নাই। তখন তো ওনারা বেশ ভয় পেয়ে যান যে ঘটনাটা কি। এরপর আবার ওই ডান সাইডের রাস্তা দিয়ে ঢুকে গেলেন। মিনিট 15 যখন এগিয়েছেন, এরপর দেখেন সেম দৃশ্য, 2 লোক রাস্তার মাঝখানে দাঁড়িয়ে ঝগড়া করছে। একজনের কাঁধে কোদাল বা লাঠি জাতীয় কিছু একটা আছে আর কি, এরকম কোদালই আছে, আর আরেকটা লাঠি জাতীয় একটা জিনিস দেখা যাচ্ছে। তো এই 2 জন ঝগড়াঝাটি করছে। তবে এবার গাড়ি দেখে কি করলো, তারা কিন্তু আর ঝগড়াঝাটি করে যাচ্ছে বিষয়টা এরকম না। গাড়ি দেখেই ওই 2 জন গাড়ির দিকে দৌড়ে আসলো।
দৌড়ে এসে বলছে যে ও ভাই পানি আছে। এই বলতে বলতে আর একটা লোক ঘুরে এসে আর একটা লোকের মাথায় কি করছে, ঠাস করে লাঠি দিয়ে বাড়ি দিয়ে দিয়েছে। তখন তো এই লোকও আবার ওকে আঘাত করেছে কোদাল দিয়ে। দেখা গেল রক্তারক্তি অবস্থা ওখানেই। কি একটা ভয়ঙ্কর ব্যাপার। এই দৃশ্য দেখে ওনারা তো ভয় পেয়ে গেছেন। আরে ওনাদের চোখের সামনে একটা মার্ডার হয়ে যাচ্ছে, পরে কি না কি হয়, কোন পুলিশি ঝামেলায় জড়াই, এ তো বিশাল একটা সমস্যায় লেগে গেছে এখানে। বিশাল একটা সমস্যায় পড়ে গেলাম এই রাত বিরেতে। এখন কি করি? এদিকে কি হলো, এই মারামারি করতে করতে একজন মারামারিতে জিতে গিয়েছে, এমন একটা অবস্থা। ওই যে জিতে গিয়েছে সে আবার হাঁটতে হাঁটতে এসে ওই গাড়ির সামনে বলছে, ভাই পানি হবে? পানি তেষ্টা পেয়েছে। এই তিনজন তো ভয়ে অস্থির যে আরে হচ্ছেটা কি। তখন দেখা গেল যে ওই যে বোতলটা ছিল, অর্ধেক বোতল তো পানি ছিলই, ওই বোতলটা এগিয়ে দিয়েছেন ওনারা। দেখা গেল যে এই বোতলের পানিটাও ওই ব্যক্তি পুরোপুরি খেয়ে শেষ করে ফেললো। শেষ করে আবার বোতলটা ব্যাগ দিয়েছে, খালি বোতলই। বোতলটা আবার মনসুর ভাই গাড়ির ভেতরে রেখে দিলেন। এরপর ওনারা আসলে কি করবেন বুঝতে পারছেন না যে ঘটনাটা কি, হচ্ছেটা কি। আমরা সেম জিনিস কিভাবে দেখলাম। ওনারা তখন বেশ চিন্তায় পড়ে গেলেন। এদিকে হয়েছে কি, ওনারা যে গাড়ি স্টার্ট দিয়ে সামনের দিকে যাবেন, মনে হচ্ছিল গাড়ি স্টার্ট নিচ্ছে না। অনেকক্ষণ চেষ্টা করলেন, স্টার্ট নিচ্ছে না। বুঝতে পারছেন না যে ঘটনাটা কি, গাড়ির কোনো সমস্যা হলো কি না। তো গাড়ি ওনারা একটু চেক করে দেখলেন, বিশেষ করে ড্রাইভার সাহেব চেক করে দেখলেন যে না, কোনো সমস্যা নেই, গাড়ি স্টার্ট নিচ্ছে না। এখন কি করবেন? ড্রাইভার সাহেব তখন বললেন যে ভাই, মনে হয় আমরা একটা বড় বিপদে পড়ে গেছি। কাজ যেটা করতে হবে তা হচ্ছে গাড়ির সব লাইট টাইট বন্ধ করে দিয়ে গাড়ির ভেতরে বসে আমরা দোয়া দুরুদ পড়তে থাকি, জিকির আজগার করতে থাকি। সেটাতেই অন্য দুজন সম্মতি দিলেন। ওনারা দোয়া দুরুদ পড়ছেন। এর মধ্যে দেখা গেল যে 4-5 জন লোক আসতেছে সামনের দিক থেকে। তো এই 4-5 জন লোক দেখে কিন্তু ওনারা আবার ভয় পাইছেন, না জানি আবার কোন বিপদে পড়ি। তো এই 4-5 জন লোক সামনে আসছেন, আসার পরে বলতেছেন যে এ ভাই আপনারা এখানে কি করেন, আপনারা গাড়ি নিয়ে এই জায়গায় কীভাবে আসলেন? তো ওনারা গাড়ির ভিতর থেকেই ওই মাথাটা বের করে বলতেছেন যে আর ভাই বললেন না ভাই, পথ হারাই ফেলছি, এখানে চলে আসি। তখন এই 4-5 জন মুখ চাওয়াচাওয়ি করতেছে যে পথ হারাইছেন ভালো কথা, তা এখানে কিভাবে আসলেন? ওনারা বলতেছে এখানে মানে কি, আমরা তো রাস্তায় আছি। হ্যাঁ, রাস্তা ভুল করে চলে আসছি। তখন আর একজন বলছে, আরে ধর্মী আপনারা রাস্তায় কই আসছেন, এটা কি রাস্তা? তখন বলেন যে কী ব্যাপার, রাস্তা না মানে আমরা তো গাড়ি নিয়ে এদিক দিয়ে চলাচল করছি ভাই, 2 বার চলাচল করছি। তখন আরেকজন বলছে, আরে ভাই নামেন তো গাড়ি থেকে, দেখেন তো এটা রাস্তা কিনা। তো যেই না গাড়ির দরজা খুলে পা রাখছেন, পা রাখার পর দেখেন যে ওনার পায়ের আশেপাশে মনে হচ্ছে ওই ধান গাছ আছে আর কি। ভালো করে তাকিয়ে দেখেন যে ওনারা একটা ক্ষেতের মধ্যে গাড়ি নামাই দিয়েছেন, রাস্তা আরও দূরে। ওই 4-5 জন বলতেছে যে ভাই আমরা তো মসজিদে যাচ্ছি ফজরের নামাজ পড়ার জন্য, আপনারা গাড়ি নিয়ে এই ক্ষেতের মধ্যে কিভাবে আসেন এটা তো বুঝতে পারতেছি না, এটা তো আমাদের কিছুতেই মাথায় আসতেছে না। গাড়ি তো রাস্তায় থাকার কথা, আর গাড়ি চালিয়ে তো এইখানে আসা যায় না, এটা কিভাবে সম্ভব? এদিকে গাড়ির মধ্যে থাকা সবাই বাইরে নেমে তো অবাক হয়ে গেছেন যে ওনারা আসলে একটা ধান ক্ষেতের মধ্যে আছেন, গাড়ি এখানে কিভাবে আসলো। সবাই অবাক। তখন ওনারা বুঝতে পেরেছেন ওনারা তো ভুলোর খপ্পরে পড়ে গেছেন। এই ভুলো পথ ভুলিয়ে ওনাদেরকে এখানে নিয়ে এসেছে। তবে ভাগ্যিস অন্যান্য জমির ফসলের খুব বেশি ক্ষতি হয়নি। এই গাড়িটা এমনভাবে এসেছে মেইন রাস্তা থেকে, অর্থাৎ যেই পথ দিয়ে গাড়ি চলে ওই পথ থেকে তাও মোটামুটি 200 মিটারের মতো ক্ষেতের মধ্যে ঢুকে গেছে। তবে গাড়িটা যে এসেছে ক্ষেতের উপর দিয়ে, ধান ক্ষেতের তেমন কোনো ক্ষতি হয়নি। হ্যাঁ, ক্ষতি হয়েছে, চাকা যেদিক দিয়ে গিয়েছে ওই দিকটা তো ক্ষতি হবেই। এরপর যখন দিনের আলো ফোটে অনেক মানুষজন সেখানে আসে। আসার পর সেই গাড়ি অনেক কষ্টে রাস্তায় তোলা হয়, অনেক সময় লেগেছিল ওই গাড়িটা রাস্তায় তুলতে। তারপরে গিয়ে ওনারা বাড়িতে আসছিলেন। এটা কিন্তু খুবই রহস্যময় একটা ব্যাপার হয়ে গেল। তা হচ্ছে যে একই পথে 2 বার ঘুরে আসলেন, এটা কিন্তু রহস্যময় ব্যাপার না। রহস্যময় ব্যাপার হচ্ছে যে
একই ব্যক্তিদেরকে দুইবার দেখলেন, পানি খেলেন, একই লোক দুইবার পানি খেলেন, দ্বিতীয়বার এক লোক আর এক লোককে আঘাত করলো। তারপরে দেখা গেল কি যে ওনারা অনেকক্ষণ বসে আছেন, এর মধ্যে কিন্তু রাত বড়জোর 12টা বেজে যাবার কথা, কিন্তু 4-5 ঘন্টা কেটে গিয়ে ফজরের আজান দিয়ে দিয়েছে, এমনটা কিন্তু হবার কথা নয়, সেটাই হয়েছে। তারপর লোকজন আসার পর দেখা গেল ওনারা আছেন ধান ক্ষেতের ভিতরে গাড়ি নিয়ে। এটা চিন্তা করুন প্রিয় লিসেনার্স। আর আরও একটা ব্যাপার তো রয়েই গেছে, তা হচ্ছে ওনারা যখন ওই বোতলটা হাতে নিয়েছেন, মানুষদেরকে বোঝাচ্ছেন যে দেখেন এই যে বোতলের পানি পর্যন্ত খেয়ে গেছে, যেই না বোতলটা বের করেছেন তখন দেখা যাচ্ছে বোতলটা একটু কোচকানো টাইপের। বোতল দেখে ওনারা আরও অবাক হয়েছেন, কেননা অনেক সময় দেখা যায় বোতলের মধ্যে যদি আমরা গরম পানি ঢেলে দিই তখন কি অবস্থা হয়, বোতলটা কিন্তু কুচকে যায় গরম পানির কারণে, যদি পানির গরমটা একটু বেশি হয় আর কি। মনে হচ্ছে যে 5 আঙ্গুল খুবই গরম ছিল, ওই বোতলটা যখন ধরেছে বোতলটা গরমে অনেকটা কুচকে গিয়েছে, আর এই 5 আঙ্গুল দিয়ে যখন বোতল ধরেছে ওই 5 আঙ্গুলের ছাপ ওই বোতলের উপর রয়েছে, মানে ওই আঙ্গুলগুলো এত গরম ছিল যে ওই বোতলের উপরে ওই ছাপ পড়ে গেছে। এটা কিন্তু উপস্থিত অনেকেই দেখেছেন। প্রিয় লিসেনার্স, আপনাদের কাছে কি মনে হতে পারে? এই ভয়ঙ্কর ভুলোর খপ্পরে ওনারা পড়ে গিয়েছিলেন ঠিক আছে, কিন্তু এই যে যেই আরও যে ব্যাপারগুলো, এগুলো খুবই রহস্যময় বলে মনে হয় না? আল্লাহর রহমতে ওনারা বেঁচে গিয়েছিলেন। প্রিয় লিসেনার্স, এই যে ভুলো সম্পর্কিত একটা ভিডিও কিন্তু আমরা আফনান স্পি ইউটিউব চ্যানেলে আপলোড করেছি। আমাদের অমীমাংসিত রহস্য সিজন 2 এর নতুন একটি এপিসোড, যেখানে আমরা শিরোনামই দিয়েছি ভুলো। ভুলো আর নিশি এ দুয়ের মধ্যে কিন্তু পার্থক্য রয়েছে। এই সংক্রান্ত বিষয়গুলো নিয়ে কিন্তু বিস্তারিত আলোচনা করা হয়েছে, সেখানে আমরা ভিজুয়ালাইজ করানোর চেষ্টা করেছি ভুলোর বিষয়গুলো। আপনারা আমাদের আফনান স্পি ইউটিউব চ্যানেলে কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমাদের ওই চ্যানেলের লিঙ্কটা ওই ভিডিওর ডিসক্রিপশনের একদম উপরের দিকে দেওয়া রয়েছে। সপ্তাহে 2 দিন, রবিবার এবং মঙ্গলবার আমরা 2টি এপিসোড আপলোড করছি। রবিবার রহস্য আর মঙ্গলবার ফিয়ার উইথ টুয়েসডে, ভয়, রহস্য আর ভয়, এ দুটো নিয়ে কিন্তু আফনান স্পি আবার নতুন করে যাত্রা শুরু করেছে। এই যাত্রা আপনাদেরকেও সাথে চাই। ধন্যবাদ জানাচ্ছি মোবারক ভাইকে অদ্ভুত সুন্দর একটি ঘটনা আমাদেরকে উপহার দেবার জন্য। আশা করি আপনার কাছ থেকে আর অনেক ঘটনা ইনশাল্লাহ আমরা পাবো। চলুন চলে যাব আজকের এই এপিসোডের পরবর্তী আরও একটি নতুন ঘটনায়। আবারও স্বাগতম জানাচ্ছি প্রিয় লিসেনার্স আমাদের এবারের হরর নাইটের 112তম এপিসোডের দ্বিতীয় এবং শেষ ঘটনায়। এখন যে ঘটনাটি আপনাদের সাথে শেয়ার করব, এই ঘটনাটি আমরা পেয়েছি একজন রেমিটেন্স যোদ্ধা ভাইয়ের কাছ থেকে। ওনার নাম সাব্বির হোসেন জীবন। উনি বর্তমানে সৌদি আরবের হাইল শহরে রয়েছেন। ওনার দেশের বাড়ি শরীয়তপুর জেলার পালং থানার রুদ্রকার ইউনিয়নের ঢালিকান্দি গ্রামে। উনি যে ঘটনাটি আমাদেরকে পাঠিয়েছেন, এই ঘটনাটি ঘটেছে শরীয়তপুর জেলার পালং থানার আঙ্গারিয়া ইউনিয়নের কাশীপুর গ্রামে। ওই ঘটনাটি ওই এলাকার এক পরিবারের সাথে ঘটে যাওয়া। ঘটনাটি এতটাই স্পর্শকাতর, আসলে সঙ্গত কারণে কিছু কিছু নাম আমরা বলবো না। কেন বলবো না? ঘটনাটি আপনারা শোনার পর বুঝতে পারবেন। আর ঘটনাটি কিন্তু শিক্ষণীয় বটে। ঘটনাটির সূত্রপাত হয় 2013 সালের সেপ্টেম্বর মাসের কোনো এক তারিখে। তারিখটা একদম নির্দিষ্ট করে ওনারা বলতে পারেননি। তো এই বাসার বর্ণনাটা একটু দেওয়া দরকার, তাতে বুঝতে সুবিধা হবে। এই বাসার পাশে ছোট একটা মেইন রোডের মতো একটা রাস্তা চলে গেছে। রাস্তাটা ছোট, ওই ব্যাটারি চালিত অটোরিকশা, সাইকেল, 2-1টা প্রাইভেট কার মাঝে মাঝে দেখা যায় আর কি, ওই সামনে দিয়ে আসা যাওয়া করে। তো যার বাসা, মানে আমরা ঘটনাটি মূলত এক আপুকে কেন্দ্র করে প্রথমে বলবো আর কি। তো ওই আপুর শ্বশুরবাড়ি মূলত এইটা। তো ওই শ্বশুরবাড়িতে যাওয়ার জন্য এই একটা রাস্তাই রয়েছে। তো ঘটনাটি শুরু হয় একদিন রাত আনুমানিক 1টা কি 2টা বাজে। তো ওই আপুর নাম হচ্ছে সোনিয়া। তো ওই সোনিয়া আপু যেই বাড়িটা আর কি, এই বাড়িটা একতলা বিশিষ্ট, ছাদ আছে, তবে ছাদে সিঁড়ি নেই। ওনারা প্রয়োজনে মই বেয়ে ছাদে ওঠেন। আর ওয়াশরুমটা
ঘরের ঠিক বাইরে করা, মানে অ্যাটাচ ঠিক আছে কিন্তু রুমের সাথে অ্যাটাচ না, এটা বারান্দার সাথে অ্যাটাচ আর কি। তো উনি বের হয়েছেন, তো ওয়াশরুমটা যেখানে তার উপরে কিন্তু ওই বারান্দার ছাদ নাই, ওই জায়গাটা খোলা এমনভাবে করা আর কি। এমনি বারান্দা আছে কিন্তু বারান্দার ছাদ নাই। তো উনি যখন ওয়াশরুমে গিয়েছেন, ওয়াশরুম থেকে যখন বের হয়েছেন, বের হওয়ার পর ওনার চোখ যায় ছাদের দিকে। উনি দেখেন যে ওনার দিকে পিঠ দিয়ে দাঁড়িয়ে আছেন একজন মহিলা, শাড়ি পরা, উচ্চতার স্বাভাবিক একটা মহিলার মতোই। পেছন থেকে দেখে অস্বাভাবিক কোনো কিছু মনে হচ্ছে না, তবে তাকে দেখে বয়স্ক মহিলা বলে মনে হচ্ছে। এই সোনিয়া আপু তখন ভেবেছেন এটা হয়তো বা ওনার শাশুড়ি হবেন। এই মনে করে ডাক দিতে যাবেন, হঠাৎ করে তার মনে পড়ে আরে এখন রাত বাজে তো অনেক, এই সময় তার শাশুড়ির তো এই ছাদের উপরে থাকার কথা না, সে কি করতে উঠবে বয়স্ক মানুষ। আর সে যদি উঠবেই, নিচে তো মই দেখা যাবে, মই ছাড়া তো এখানে ওঠা যায় না, আশেপাশে তো মই দেখছি না, সে কিভাবে উঠলো। উনি কিন্তু বেশ ভয় পেয়ে যান। উনি দ্রুত ঘরের ভিতরে চলে যান। ওই রাত্রে আর কাউকে কিছু জিজ্ঞেস করেন নাই। পরের দিন সকালবেলা উনি ওনার শাশুড়িকে জিজ্ঞেস করলেন যে মা আপনি কি ছাদে উঠেছিলেন রাতের বেলা? ওনার শাশুড়ি তো অবাক, আরে কি বলো বৌমা, ছাদে উঠবো কেন, এত রাতের বেলা আমার ছাদে কি কাজ? আর যদি উঠবই তোমাদের সাহায্য ছাড়া কি আমি ওখানে যাব নাকি? মই ছাড়া আমি উপরে উঠতে পারবো? আর মইটা তো নিচ থেকেও একজন শক্ত করে একটু ধরে রাখতে হবে, নাহলে তো পড়ে যাব। আমি তো যাই নাই ওই সময়। তখন সোনিয়া আপু বেশ ভয় পেয়ে যান। তারপর চিন্তা করলেন রাত বিরেতে তো অনেক ঘটনাই ঘটতে পারে, ওনার সাথে এমনই কিছু হয়েছে আর কি। তো এই সোনিয়া আপুর যিনি হাজব্যান্ড, ওনার নামের শেষে হোসেন আছে, আমি জাস্ট এতটুকুই বলছি হোসেন, এর বেশি কিছু বলছি না। কেন বলছি না আপনারা পুরো ঘটনাটা শুনলে বুঝতে পারবেন। তো এই যে হোসেন ভাই, ওনার একটি ফার্মেসি রয়েছে, নিজস্ব ফার্মেসি আর কি। উনি সকাল 10টার দিকে দোকান খোলেন, আর রাত প্রায় 12টা-1টার দিকে উনি বাসায় আসেন দোকান ক্লোজ করে। দিনের হিসাবগুলো মিলিয়ে সব কিছু ক্লোজ করে পরের দিন কী ওষুধ লাগতে পারে এগুলোর অনেক হিসাব নিকাশ আছে আর কি, যারা ফার্মেসি চালান তারা বুঝতে পারবেন। তো উনি একদিন রাতে বাসায় আসার সময় বাসার কাছাকাছি জায়গায় দেখেন যে একটা মহিলা অবয়ব বসে আছে তার দিকে মুখ করে। এই মহিলাটার চেহারা মনে হচ্ছে ফর্সা। রাস্তায় তো আশেপাশে আলো ছিল, আশেপাশের যে বাসাবাড়িগুলো ছিল সেখানে যে লাইটগুলো ছিল সেখান থেকেও তো আলো আসছে। তো দেখে মনে হচ্ছে মহিলাটার চেহারা ফর্সা, ঘোমটা দেয়া ছিল, চেহারাটা একদম স্পষ্ট বোঝা যাচ্ছে না, তবে মুখের যতটুকু অংশ বোঝা যাচ্ছিল তাতে তাকে ফর্সা বলে মনে হচ্ছিল। ওনার পরনে একটা সাদা কাপড় ছিল। তো হোসেন ভাই উনি চিন্তা করলেন যে এই মহিলা কি কোনো সাহায্যের আশায় রাস্তায় বসে আছে কিনা। অনেক সময় দেখা যায় যে রাতের বেলা হাঁটাচলা করার সময় হঠাৎ করে কোনো একজন রাস্তার পাশে বসে থাকে, সাহায্য চায়। তো এরকমই হয়তো বা কেউ হবে, কিন্তু নর্মালি এই রাস্তায় তো এভাবে কেউ বসে না। বসে না বলে কখনো কেউ বসবে না এমনটাও তো আসলে বলা যায় না। হতে পারে নতুন কেউ আসছে বসছে। উনি প্রথমে চিন্তা করেছিলেন যে এরকমই কেউ, পরে মনে হলো না, আবার ওনার কাছে মনে হলো ওনার মা মনে হয় এখানে বসছে, ছেলের হয়তো বা আগমন হবে এই জন্য। আবার চিন্তা করছেন হয়তো ওনার ওয়াইফের সাথে কোনো মনোমালিন্য হলেও কিনা রাগ করে আবার ঘরের বাইরে এসে বসছে। অনেক কিছু চিন্তা থেকে প্রথমে মনে হলো যে যাই আমি আমার মা মনে করে ডাক দিই। তো উনি বলতেছে ও মা এখানে রাত্রে কী করো? সে কোনো কথা বলে না। তখন হোসেন ভাই নিশ্চিত হলেন যে এটা ওনার মা নন। তখন আবার উনি বলছেন যে এই আপনি কে, কোত্থেকে আসছেন? তো বেশ কয়েকবার বলার পরে কোনো রেসপন্স পায় না। তখন মনে হলো যে এই মহিলাটা কি আসলে বসে থাকতে থাকতে কি অজ্ঞান হয়ে গেছে কি না। মনে হলো যে উনি একপাশে একটু কাত হয়ে আছেন। অনেক সময় থাকে না যে মানুষ চেয়ারে বসা অবস্থাতেই স্ট্রোক করে মারা যায় বা এরকম কোনো কিছু হয়। ওনার কাছে এরকমটাই মনে হয়েছে যে দেখি তো একটু ধাক্কা দিয়ে দেখি। যখনই উনি কি করেছেন, তাকে একটু কাঁধে টাচ করতে গেছেন, তখনই খপ করে ওই মহিলাটা এই হোসেন ভাইয়ের হাত চেপে ধরে। যখনই হাত চেপে ধরেছে তখনই তো ওই মহিলাটা ওনার দিকে মাথা উঁচু করে তাকিয়েছে, এবং উঁচু করে কিন্তু আস্তে আস্তে তাকায় নাই, মানে 1 সেকেন্ডেরও কম সময়ের ব্যবধানে মাথাটা উঁচু করে ওনার দিকে তাকিয়েছে। তখন মাথার ঘোমটাটাও কিন্তু অনেকটাই সরে গেছে, পুরোটা পড়ে যায় নাই, সরে গেছে। তখন হোসেন ভাই দেখেন একটা ভয়ঙ্কর দৃশ্য। এই মহিলাটার চেহারা খুবই বিভৎস,
চোখে কোনো মণি নাই, মনে হচ্ছে পুরোটাই সাদা, আর হাত এমন ঠান্ডা মনে হচ্ছে বরফের থেকেও ঠান্ডা, এমন ঠান্ডা হাত, এত ঠান্ডা যে ওনার হাতে ফোসকা পড়ে যাবে, এত ঠান্ডা। তখন ওই মহিলাটা ভয়ঙ্কর একটা হাসি দেয়। যখনই হাসি দিয়েছে তখন ওনার মুখের ভেতর থেকে রক্ত গলগল করে পড়ছে। যখন এটা উনি দেখেছেন তখন তো আর উনি সেন্স ধরে রাখতে পারেন নাই। ওনার জ্ঞান ফেরে পরদিন সকালবেলা, যেহেতু বাসার কাছাকাছি উনি অজ্ঞান হয়ে পড়েছিলেন, তাই রাস্তা দিয়ে তো যেই লোকগুলো যাচ্ছিল তারা তো দেখে চিনতে পারছেন এটা হোসেন ভাই। বাড়ির লোকদেরকে ডাকাডাকি করছেন, তারা এসে ওনাকে তুলে নিয়ে গেছে। রাত্রে আর জ্ঞান ফেরে নাই। সকালবেলা ওনার জ্ঞান ফেরার পর উনি সবাইকে বলেন এই ঘটনা। তখন ওনারা মেলান যে এই যে সোনিয়া আপা, উনি কিছুদিন আগে রাতের বেলা দেখলেন ছাদের উপর একজন মহিলা পিছন দিকে পিঠ করে দাঁড়িয়ে আছে, তার চেহারা কিন্তু দেখা যায়নি। আর গত রাত্রে দেখা গেল যে একটা সাদা কাপড় পরা মহিলা, সে এরকম হোসেন ভাইয়ের হাত চেপে ধরেছে, এরকম ভয়ঙ্কর চেহারা। ঘটনাটা কি? এখন এটা নিয়ে তো ওনারা চিন্তায় পড়ে যান যে পরপর দুটো ঘটনা ঘটলো, এটা তো আসলে এতদিন হয় নাই, হঠাৎ করে কেন হচ্ছে? ভালো একজন হুজুরকে ডাকতে হবে। একজন হুজুরকে নিয়ে আসা হয়, উনি পানি পড়া দেন, ঝাড়ফুঁক করে দেন, আর উনি ওনার মতো করে একটু বুঝান। তারপর দেখা যাচ্ছে যে নিজেদের মতো আলোচনা করেন, হয়তো আমাদের মনের ভুল হয়েছে এইটা সেইটা বলে, মানে জাস্ট একটু মানসিক সান্ত্বনা দেয়া আর কি। এরপর মোটামুটি সপ্তাহখানেক ঠিকঠাক ছিল, বা এক সপ্তাহ হয় নাই, এরকম কাছাকাছি একটা সময় পর্যন্ত ঠিকঠাক ছিল। নির্দিষ্ট করে বলা যায় না ঠিক কয়দিন পর আবার ঘটনা ঘটেছিল। তো এই সোনিয়া আপার কিন্তু দুজন সন্তান, তার মধ্যে একজনের নাম হচ্ছে নাহিয়ান। তো এই নাহিনের বয়স 11 কি 12 বছর ছিল ওই সময় আর কি। এক রাতে হঠাৎ করে সে ঘুমের ঘোরে চিৎকার দিয়ে ওঠে, আর সে বলে, মা মা, আমি দেখি যে একটা বয়স্ক মহিলা আমাকে বলছে, আয় কাছে আয়, তোকে আমি অনেক কিছু দেবো, আয় আমার সাথে আয়। নাহিয়ান এটাও বলছে যে ওই মহিলাটা দেখতে এতটা কুৎসিত, এটা আমি বলে বোঝাতে পারবো না। নাহিয়ান তো একদম ছোট না, 11-12 বছর বয়সী কোনো ছেলে একদম তো ছোট না। এমনটা না যে সে শিশুসুলভভাবে অনেক কথাই বলবে যেগুলা কেউই আমলে নিবে না, তার কথাগুলো কিন্তু প্রত্যেকেই আমলে নিয়েছিল। তখন পরিবারের সদস্যরা বুঝতে পারে যে একে একে সবার সাথেই এই ঘটনাগুলো ঘটছে, আর বাকি যারা আছে যাদের সাথে এখনও ঘটেনি তাদের সাথেও ঘটবে। এর মধ্যে পরের রাত থেকেই শুরু হয়ে গেল আর একটা উপদ্রব। রাতের বেলা তাদের ওই ছাদের উপরে কি যেন হাঁটাহাঁটি করে, ফিসফিস করে কথা বলে। ছাদে কিন্তু ওঠার সিঁড়ি নাই, শুরুতেই বলেছি, মই দিয়ে উঠতে হয়। তাও সেই মইটা কিন্তু ফিক্সড করে লাগানো না, মইটা এক পাশে থাকে, যার দরকার হয় সে ওঠে, বা দরকার শেষে মইটা অন্য জায়গায় সরিয়ে রাখে। হাঁটে কি আর ফিসফিস করে কথা বলে কি? ফিসফিস করে যে কী কথা বলে এটা কিন্তু শোনা যায় না। আবার মনে হয় যে ছাদের উপর কেউ ধপাস করে লাফ দিয়ে পড়ছে। কেউ যদি ছাদের উপর ধপাস করে লাফ দিয়ে পড়ে, নিচ থেকে কিন্তু গুরুম করে একটা আওয়াজ হয়, ওরকম আওয়াজ শোনা যায়। এদিকে এই যে সোনিয়াপুর শ্বশুর যিনি, ওনার নামটাও সঙ্গত ওখানে বলছি না, উনি আবার লাইট নিয়ে বাইরে বের হন, টর্চ মারেন, ছাদে কাউকে দেখা যায় না। নিচ থেকে যতটুকু দেখার চেষ্টা করা যায় আর কি, ছাদে কাউকে দেখেন না। তখন উনি বুঝতে পারলেন যে ভালো একটা সমস্যা শুরু হয়ে গেছে, দ্রুত একটা কবিরাজকে ডাকতে হবে, সাধারণ ঝাড়ফুঁকে কাজ হবে না। একজন কবিরাজকে উনি নিয়ে আসেন, বাড়ির চারপাশে উনি বন্ধ করে দেন। উনি বলেন যে এই বাড়িতে খারাপ জিনের বসবাস রয়েছে, তাই বাড়ি বন্ধ করে দিলে আর কোনো সমস্যা হবে না। এদিকে সোনিয়াপুর শ্বশুর বলেন যে এতদিন তো ছিল না, বহুদিন ধরেই তো এই বাড়িতে আসি, হঠাৎ করে কেন সমস্যাটা শুরু হলো এটাও তো বুঝতে পারলাম না। সমস্যা হলে তো শুরু থেকেই হতে পারতো, হঠাৎ করে এই উপদ্রবের কারণটা কি, কারণটাও তো বোঝা যাচ্ছে না। ওই হুজুর কিন্তু এই বিষয়ে কিছু বলতে পারেননি। এদিকে ওই যে নাহিয়ান, সে কিন্তু প্রায়ই ওই স্বপ্নটা দেখে যে একটা বৃদ্ধা মহিলা তাকে ঘুমের ভিতরে অর্থাৎ স্বপ্নের মধ্যে ডাকে, নাহিয়ান ও নাহিয়ান, এদিকে আয় এদিকে আয়। এই সমস্যা কিন্তু যাচ্ছে না, নাহিয়ানকে কিন্তু ঝাড়ফুঁক করানো হয়েছে কিন্তু যাচ্ছে না। তো আরেকদিন এই সোনিয়াপুর হাজব্যান্ড হোসেন ভাই, উনি রাত তখন 1:30টার দিকে আসছিলেন আর কি বাসায়। ওই দিন দোকানের হিসাব নিকাশ ক্লোজ করতে একটু দেরি হয়ে গিয়েছিল। তো ওনাদের যেই বাড়িটা, ওই বাড়ির পাশে একটা বড় কাঁঠাল গাছ ছিল।
তো উনি যখন আসছিলেন, আসার সময় ওই আগে থেকেই ওনার কিনে রাখা ছিল আর কি মাছ। এখন রাতের বেলা মাছ নিয়ে গেলে কাটাকুটি করা ঝামেলা, এই জন্য দেখা যাচ্ছে যে উনি কোনো একজন মহিলাকে দিয়ে ওই মাছগুলো কেটে রেখেছিলেন, পিস পিস করে কেটে কোনো একটা জায়গায় রেখেছিলেন, বাজারে কোনো একটা ফ্রিজে রেখেছিলেন, পরে ওটা নিয়ে আসছেন আর কি। ওই সময় উনি দেখেন যে ওই কাঁঠাল গাছের উপরে মনে হচ্ছে কিছু একটা নড়াচড়া করছে, অর্থাৎ কোনো একটা ডালে যদি কেউ বসে থাকে, ইচ্ছা করে যদি কেউ ডালটা ঝাঁকায়, তখন কিন্তু পাতাগুলো ঝনঝন করে নড়ে ওঠে, মনে হচ্ছে ইচ্ছা করে কেউ ঝাঁকাচ্ছে। এটা কিন্তু কোনো পাখি বা বাদুড় বসছে, বাদুড় যদি বসে পড়ে কোনো একটা ডালে, তখন কিন্তু একবারেই একটু ঝপাস করে শব্দ হয়, এরপরে কিন্তু আর হয় না। বা বাদুড় যদি এক ডাল থেকে আরেক ডালে যায়, তখন শব্দ হয়, কিন্তু মনে হচ্ছে ইচ্ছা করে ঝাঁকাচ্ছে। উনি এটা দেখে বেশ ভয় পেয়ে যান যে ঘটনাটা কি। এরপর হঠাৎ করে ভিতর থেকে আওয়াজ আসে, খুব কর্কশ কণ্ঠে আওয়াজ আসে, এই মাছগুলা দিয়ে যা। তখন এই হোসেন ভাই বলতেছে যে কে আপনি? তখন অপোজিট পাশ থেকে যেটা ভেসে আসে, অর্থাৎ যে আওয়াজটা ভেসে আসে, এটা উনি আশা করেন নাই। উনি চিন্তা করছেন হয়তো বা মাছই চাইবে, কিন্তু না, বলে ওঠে তোরা কেউ বাঁচবি না, তোদের ফ্যামিলির প্রত্যেক সদস্যকে আমি একজন একজন করে নিয়ে যাব। এই কথাটা বলে ওঠে। এটা শোনার সাথে সাথে হোসেন ভাই তো চিৎকার দিয়েছেন, এক চিৎকার দিয়ে দৌড়ে বাসার ভিতরে ঢুকে গেছেন। ঢোকার পর তো পরিবারের সদস্যরা জিজ্ঞেস করছে কী হয়েছে কী হয়েছে। ওই রাত্রে তো ওনার বৃদ্ধ মা বাবা যিনি ঘুমিয়ে গিয়েছিলেন তারা উঠে পড়েন, তখন উনি কিন্তু এই বিষয়টা বলেন। তখন পরিবারের সদস্যরা বুঝতে পারেন যে এই যে যেই হুজুর নিয়ে আসা হচ্ছে, কবিরাজ নিয়ে আসা হচ্ছে, যে বাড়ি বন্ধ দেওয়া হচ্ছে, এগুলো আসলে কোনো কাজ হচ্ছে না, কোনোই কাজ হচ্ছে না। হোসেন ভাইয়ের পরিচিত একজন ব্যক্তি যার নাম হচ্ছে ইমরান, উনি জানান যে ওনার পরিচিত একজন কবিরাজ আছে। এই কবিরাজের যে গ্রামটা, ওই গ্রামের নাম হচ্ছে পশ্চিম সোনামুখী। ওই কবিরাজের নামটা উল্লেখ করেছেন, সঙ্গতকারের নামটা আমরা বলছি না। ওই কবিরাজটা মোটামুটি এমন কিছু কাজ জানে যে যত খারাপ জিনিস হোক তার কাছে হাজির হইতেই হবে, তারাতে পারুক না পারুক সে হিসাবটা পড়ে, কিন্তু হাজির সে করতেই পারে। তো ওনার ফোন নাম্বার ছিল, ওনাকে ফোন করা হয়, উনি বাসায় আসেন। বাসায় এসেই বলেন যে আপনাদের বাসায় খুব খারাপ কিছুর বসবাস আছে। বাসা বন্ধ করার পরেও তারা আস্তানা করেছে, তার মানে হচ্ছে যে এদের শক্তিমত্তা অনেক বেশি। আর উনি এটাও জানান যে আপনাদের বাড়িতে তো 2টা ওয়াশরুম আছে, একটা ওয়াশরুম আপনারা ব্যবহার করেন না, মূলত ওই ওয়াশরুমের ওখানেই ওরা আস্তানা গেড়েছে। আর এখানে অবয়ব 2টা, একটা মহিলা একটা পুরুষ। তখন ওই কবিরাজ বলেন যে আপনাদের বাড়ির ছাদে আজকে রাত্রে আমি বসবো, দেখি আমি কোনো তথ্য দিতে পারি কিনা বা তথ্য কতটুকু কি পাই, তারপর আপনাদেরকে জানাবো। তো ওই রাতে ছাদের উপর তার থাকার ব্যবস্থা করা হয়, বসার ব্যবস্থা করা হয়। তো এই কবিরাজ বলে দেন যে রাত যত গভীরই হোক, যত প্রয়োজনই হোক, আপনারা কিন্তু বের হবেন না। আমি যখন বলবো এরপর থেকে বের হবেন না, আপনাদের যত জরুরত আছে সব সেরে ফেলবেন আগেই। তো এরপর তো সবাই যে যার মতো ফ্রেশ হয়ে একদম শুয়ে পড়েছে, কেউ বাইরে বের হবে না, এমন একটা চিন্তা থেকে আর কি। সবাই যেহেতু চুপচাপ ঘুমানোর চেষ্টা করছেন, রাত 12টা-1টার দিকে ছাদের উপর থেকে এই কবিরাজের কথার আওয়াজ আসে। আর মনে হচ্ছে যে কবিরাজ কথা বলছে স্বাভাবিকভাবেই, আর সেই কথার উত্তর দিচ্ছে ফিস ফিস শব্দ করে, এমনটা মনে হচ্ছে। মোটামুটি ফজরের আজানের আগ পর্যন্ত কবিরাজ ওখানে ছিলেন। ফজরের আজান যখন দেয়, অবশ্য কবিরাজ খুব বেশিক্ষণ কথা বলছে বিষয়টা এরকম না, এরপরে কবিরাজ বসে ওখানে কী করছে এটা পরিবারের সদস্যরা জানতে পারে না। আজানের পর কবিরাজ সবাইকে ডাকাডাকি করেন। ওখানে যে ওই মই লাগানোই ছিল, মই দিয়ে কবিরাজ নেমে আসছিলেন। এরপর কবিরাজ যে তথ্য দেন তা শোনার পর তো সবাই আতঙ্কিত তো হননি, পরিবারেও একটা ভয়ঙ্কর ধরনের অশান্তি বেঁধে যায়। সেটা হচ্ছে এই সমস্যাটা তৈরি হয়েছে এই সোনিয়াপুর হাজব্যান্ড এই হোসেন ভাইয়ের কারণে। উনি বিবাহিত মানুষ হলেও উনি আর একটা মেয়ের সাথে পরকীয়ার সম্পর্কে যুক্ত হয়ে গেছেন। এই মেয়েটার নামও কিন্তু সাব্বির ভাই আমাদেরকে উল্লেখ করেছে, আমরা সেই নামটা বলছি না। তার বাসা হচ্ছে ঢাকার কেরানীগঞ্জে।
এই মেয়েটা কিন্তু খুব দুষ্টু প্রকৃতির একটা মেয়ে, তার একটা ছলনায় পড়ে গেছেন হচ্ছে এই হোসেন ভাই। আর হোসেন ভাই তার সাথে কথাবার্তা বলে, তার সাথে দেখা সাক্ষাৎ করে সে বেশ আনন্দই পান, যার কারণে কোনোভাবেই তার থেকে আবার বের হয়ে আসতে পারতেছেন না। ওই মেয়েটা চিন্তা করেছিল যে কোনো মূল্যে হইলেও এই মেয়েটা হোসেন ভাইকে বিয়ে করবেন। ওই মেয়েটা কিন্তু অবিবাহিত ছিল, কিন্তু হোসেন ভাই তো বিবাহিত, তার কয়েকজন সন্তানাদিও আছেন, তার একটা সুখের সংসার আছে। ওই মেয়েটা যখন দেখতে পেল যে হোসেন ভাইকে সে যখন বিয়ের কথা বলে, হোসেন ভাই সে ওই বিবাহ বহির্ভূত সম্পর্ক রাখতে আগ্রহী, কিন্তু বিয়ে করতে এখন আর আগ্রহী হয় না। কারণ কি? তার সন্তানাদি, বিশেষ করে তার যে বড় সন্তান, বড় ছেলে, তার প্রতি তার ভালোবাসা অনেক বেশি। তখন ওই মেয়েটা বুঝতে পারলো যে এর ফ্যামিলি যদি থাকে তাহলে এই মেয়েটা এই হোসেন ভাইকে পাবে না। তাছাড়া হোসেন ভাই ব্যবসা বাণিজ্য করে, তার আর্থিক অবস্থা মোটামুটি ভালো। তো এই টাইপের একটা ছেলেকে যদি সে বশ করে নিয়ে আসতে পারে ভালো। সেই মেয়েটার কিন্তু ফ্যামিলি কন্ডিশন ওরকম ভালো না, ভালো না বলতে তাদের আরও বিভিন্ন ধরনের সমস্যা রয়েছে আর কি। এই কারণে দেখা গেল যে ওই মেয়েটা একটা ফাঁদ পেতেছিল, আর ওই ফাঁদেই হোসেন ভাই পড়ে গেছেন। কবিরাজ যখন এই ধরনের কথা বললেন তখন তো সোনিয়া আপু আকাশ থেকে পড়লেন। যে স্বামীকে উনি এত ভালোবাসতেন, যাকে এত বিশ্বাস করতেন, সেই স্বামী কিনা গোপনে গোপনে আর একটা মহিলার সাথে পরকীয়ার সম্পর্কে জড়াই গেছেন। এটা তো উনি মেনে নিতে পারতেছেন না। হোসেন ভাইয়ের মা বাবাও এটা শুনে খুবই আসলে মানসিকভাবে আহত হন যে তার ছেলে এই কাজের সাথে যুক্ত হয়েছে, আর এই কারণে এই সমস্যা তৈরি হয়েছে। ওই কবিরাজ এটাও বলেন যে ওই মেয়েটা মূলত ভয়ঙ্কর দুটো জিনকে চালান করে দিয়েছে। এদের প্রধান কাজই হচ্ছে এই নাহিয়ানকে হত্যা করা। তার আরেকটা ছেলে আছে আদিয়ান, তার প্রতি আক্রোশ কম, কিন্তু নাহিয়ানের প্রতি আক্রোশটা বেশি। একে হত্যা করবে, তারপর আস্তে আস্তে করবে, পুরো সংসার ধ্বংস করে দেবে। তবে এই হোসেন ভাইয়ের কিছু হবে না, কারণ তার যদি কিছু হয় তাহলে তো ওই মেয়ে কাকে বিয়ে করবে? কিন্তু তার স্ত্রী সন্তানাদি যা আছে এদেরকে ধ্বংস করে দেবে। এই জন্যই মূলত এই জিন চালানটা দেওয়া হয়েছে। আর এই জিন চালানটা দেওয়াটাও কিন্তু খুব কঠিন একটা ব্যাপার ছিল, কেননা যেই ধরনের জিন চালান দেওয়া হয়েছে এই ধরনের জিনগুলো সাধারণত মানুষের রক্ত ছাড়া এরা আসে না। এখন কিভাবে যে আনা হয়েছে এই বিষয়ে বিস্তারিত জানা না গেলেও সেটা যে ওই মেয়েটাই করেছে কবিরাজকে দিয়ে এটা নিশ্চিত। কবিরাজ বলেন যে আপনারা খুব সাবধানে থাকবেন, আপাতত এতটুকু তথ্যই পাওয়া গেছে। এখন এটা সমাধান কিভাবে করা যায় এটা আমি পরে দেখব, আমি কয়েকদিন পরে আসব। সবাইকে সাবধানে থাকতে হবে। ওনারাও তো খুব অ্যালার্ট হয়ে যান। এদিকে পরিবারে তো একটা অশান্তি হওয়াটাই স্বাভাবিক, যেহেতু এই হোসেন ভাই এরকম একটা অবৈধ সম্পর্কে জড়িয়ে গেছেন। এদিকে হয় কি, এই যে নাহিয়ান, তার একটা সমস্যা দেখা দিল এই কবিরাজ চলে যাওয়ার পর থেকেই। সে কিছু খেতে চায় না, আর এদিক ওদিক ঘুরে ঘেরে বেড়ায়, খাওয়া দাওয়া করতে চায় না। তারপর তার আচার আচরণ যেন এরকম হয়ে গেছে আর কি। তো একদিন হয় কি, ওই নাহিয়ান সকালবেলা বলে যে সোনিয়া পাকে বলে যে মা আমি কাঁঠাল খাবো। তখন কিন্তু কাঁঠাল পেকে গেছে, আর ওই যে কাঁঠাল গাছের কথা আমরা বললাম, ওই কাঁঠাল গাছে কিন্তু বেশ কিছু কাঁঠাল হয়েছিল। ওই কাঁঠালগুলো বেশ ভালো। তো ওরকম একটা কাঁঠাল আগে থেকে পাড়া ছিল, সেই কাঁঠালটা ওনারা খুলেছেন, বিশেষ করে যে সোনিয়া আপা। খোলা বলতে কাঁঠাল ভাঙা বলি আর কি আমরা। এরপর কাঁঠালের রোয়াগুলো বের করেছেন, বেশ কয়েকটা রোয়া কিন্তু এই নাহিয়ান খেয়েছে। তারপর নাহিয়ানের যে মা সোনিয়া আপা, উনি নাহিয়ানকে বলছেন যে বাবারে তুই বাসা থেকে বের হইস না, তুই ঘরেই থাক। এরপর উনি অন্য কিছু কাজে যুক্ত হয়ে গেছেন। মনে তো অশান্তি, কাজে তো আসলে মন দিতে পারছেন না। এর মধ্যে হয় কি, হঠাৎ করে এই নাহিয়ানের যে ছোট ভাই আদিয়ান, সে নাহিয়ানকে খুঁজতেছে। তার বয়স কিন্তু বেশি না, এই 3-4 বছর আর কি। খুঁজতেছে, এখন বলতেছে যে তোমার ভাইয়া তো ভিতরে আছে। বলছে মা ভিতরে তো ভাইয়া নাই। যেই না বলছে ভিতরে ভাইয়া নাই, তখন তো সোনিয়া আপার কেমন যেন একটা খারাপ লাগা শুরু হচ্ছে, আরে নাহিয়ান কোথায় গেল? তখন এতটুকু মনে পড়েছিল যে নাহিয়ান এই যে কাঁঠালগুলো খেয়েছে, বেশ কয়েকটা কাঁঠালের রোয়া কিন্তু সে বাটিতে করে রুমের মধ্যেও নিয়ে গিয়েছিল।
উনি ঢুকেছেন ভিতরে, দেখে যে বাটিটা নাই। তখন উনি চিন্তা করছেন নাহিয়ান কি কাঁঠাল খেতে খেতে ওই পুকুরের দিকে গেল, ওই পুকুরের পানিতে হাত ধুতে আর বাটিটা ধুতে। মাঝে মাঝে নাহিয়ান কিন্তু কিছু কিছু জিনিস ধোয়ার জন্য পুকুরের পাড়ে যেত। উনি যখন পুকুরের পাড়ে গিয়েছেন কিছু দেখেন না, পুকুরে কিন্তু কচুরিপানাও ছিল। এদিকে খেয়াল করেন পুকুরের যে ঘাট, ওই ঘাটে ওই বাটিটা রয়েছে, আর ওই বাটির মধ্যে কয়েকটা কাঁঠালের যে কোয়া মানে বীজ, যেটা বিচি আর কি, যেটাকে বলে আর কি, ওইটা রয়েছে। অর্থাৎ কাঁঠালের যে রোয়া, এটা খাওয়ার পর তো ভেতরে তো শক্ত যে বীজটা থাকে আর কি, ওইটাও রয়েছে। তার মানে হচ্ছে সে ওখানে এসেছিল। আশপাশে তো খোঁজা শুরু হয়ে যায়। এর মধ্যে একজন খেয়াল করে যে কচুরিপানার মধ্যে একটা লাল গেঞ্জি টাইপের কিছু দেখা যাচ্ছে। নাহিয়ান কিন্তু লাল গেঞ্জি পরা ছিল। তখন সে বলে যে এই দেখতো, এই কচুরিপানার মধ্যে লাল গেঞ্জি টাইপের জিনিস দেখা যায়, এটা কি? তখন ওখানে একজন যায়, যাওয়ার পর কচুরিপানা সরিয়ে দেখে যে নাহিয়ান ওখানে মৃত অবস্থায় পড়ে আছে। এই দৃশ্য কি কোনো মা দেখতে পারে? একটু আগেই যেই বাচ্চাটা জীবিত ছিল তার এই অবস্থা। তার ডেড বডি যখন উপরে তোলা হয়, দেখা গেল তার শরীরে এক ফোঁটা রক্তই নাই। মনে হচ্ছে তার শরীরের রক্ত যে নাই, শুধু তাই না, রক্ত এমনভাবে তার শরীর থেকে বের করে নেওয়া হয়েছে যে শরীরটা অনেকটা শুকিয়ে গেছে, আর এতটা ফ্যাকাশে লাগছে যেটা বলবার মতো না। নাহিয়ানকে বাসায় নিয়ে আসা হলো। বাসায় কান্নাকাটির রোল পড়ে গেল। নাহিয়ানের মা বাবার অবস্থা কেমন হতে পারে বুঝতেই পারছেন নিশ্চয়ই। নাহিয়ানের গোসল দেয়া, দাফন কাফন করানোর মতো কিন্তু মানসিক শক্তি ওনাদের ছিল না। নাহিয়ানের যিনি দাদা, তিনি বুকে পাথর বেঁধে এই কাজগুলো করছিলেন। নাহিয়ানের দাদা যখন নাহিয়ানের গোসল দেয়া হচ্ছিল তখন উপস্থিত ছিলেন। উনি তখন একটা ভয়ঙ্কর জিনিস দেখতে পান। তা হচ্ছে নাহিয়ানের ঘাড়টা ভাঙা এক পাশে, মনে হচ্ছে তার ঘাড়টা ভেঙে ফেলা হয়েছে, আর তার ঘাড়ের উপরে 4টা মোটা আঙ্গুলের দাগ বসে গেছে। আর ওইখানে মনে হচ্ছে কোনো ছিদ্র দেখা যাচ্ছে, 2টা কি 3টা ছিদ্র, বোঝাই যাচ্ছে ওইখান দিয়ে তার শরীরের সমস্ত রক্ত একদম চুষে খেয়ে ফেলা হয়েছে। উনি কিন্তু ওই সময় এটা বলেন নাই। নাহিয়ানের দাফন কাফন হয়ে যাওয়ার পর উনি এই বিষয়টা খুলে বলেন যে এই ঘটনা। এদিকে নাহিয়ানের মৃত্যুর পর সেই কবিরাজ উনি ফোন করেন যে আপনারা একটু বাসায় আসেন, আপনাদের সাথে কথা আছে। ওনারা চিন্তা করেন যে পরিবারের একটা ছেলে চলে গেল, কি আর কথা বলবো, তারপরও গেছেন আর কি। যাওয়ার পর ওই কবিরাজ যে কথা বলেন তা শোনার পর ওনারা আরও আতঙ্কিত হয়ে যান। কবিরাজ বলেন যখন 2টো জিনে কাজ হচ্ছিল না, তখন আর একটা শক্তিশালী পানির জিনকে চালান করে দেয়া হয়। এই পানির জিনটাই মূলত একটা মায়াজাল সৃষ্টি করেছে, তবে তার মায়াজালে ওভাবে কাজ হচ্ছিল না। উপরে থাকা 2টো জিন এমন মায়াজাল সৃষ্টি করেছে, সে ওই পানির কাছে গেছে, আর সে ওইখান থেকে এমন মায়াজাল সৃষ্টি করেছে যে সে পানির ভিতরে নেমে গেছে, তারপরেই যা হওয়ার হয়ে গেছে। আর কবিরাজ জানান যে উনি ঘুমন্ত অবস্থায় ছিলেন এক রাতে, বিশেষ করে ওই বাড়ি থেকে, সোনিয়াপার শ্বশুরবাড়ির ওখান থেকে যখন ফিরছেন, ওই রাতে উনি একটা স্বপ্ন দেখেন। স্বপ্নে দেখেন একটা ভয়ঙ্কর মাথা, এর চোখ একটা, দাঁতগুলো অনেক বড় বড়, আর শরীরটা আবার সাপের মতো। এই জিনিসটা ওই কবিরাজকে বলছে যে শোন, আমরা রক্তের বিনিময়ে এখানে আসছি, রক্ত না নিয়ে তো যাব না, তুই এই পরিবারের কোনো চিকিৎসা করার জন্য আর যাবি না, খবরদার। এই কথা যখন স্বপ্নের মধ্যেই কবিরাজকে বলা হয়েছে, কবিরাজ তো ভয়ে আর এদিকে আসতে পারেন নাই, কারণ কবিরাজেরও সন্তানাদি ছিল, এরকম হুমকি দিয়েছে। এই কথা যখন জানানো হয়, জানানোর পর কবিরাজ এটাও বলেন যে ওই যেই মেয়েটা হোসেন ভাইয়ের সাথে যার সম্পর্ক ছিল, তার মেইন ক্ষোভটাই ছিল হচ্ছে নাহিয়ানের উপরে। নাহিয়ানকে হত্যা করতে সে সক্ষম হয়েছে, পরবর্তীতে আরও যাদেরকে হত্যা করতে হবে তার জন্য আরও বেশি খরচ হবে, এই জন্য নাকি ওই মেয়েটা এখন আর এই খরচটা দিতে পারছে না। সে অনেক টাকা পয়সা গুছিয়ে এই কাজটি করেছে, নতুন করে নতুন খরচের দিকে সে যেতে পারছে না, এই জন্য নাহিয়ান পর্যন্তই এই বিষয়টা থেমে যাচ্ছে। এখন কিভাবে এই জিনিসটা নিল,
এবারে যে বিষয়টা আসলে বলতে যাচ্ছি, এটা বলতে গেলে আমার কাছে বেশ আনইজি লাগছে, কিন্তু তবুও মানুষকে সতর্ক করার জন্য এটা বলতেই হবে। ওই মেয়েটা কিভাবে এই কাজটি করতে সক্ষম হলো, স্পেসিফিকভাবে নাহিয়ানকেই এইভাবে নৃশংসভাবে হত্যা করতে সে সক্ষম হলো। ওই মেয়েটা এই হোসেন ভাইয়ের সহায়তা ওই বাড়িতে আসছে। বাড়িতে আসার পর সোনিয়াপুর বেডরুমে ঢুকছে, ঢোকার পর সোনিয়াপুর একটা ব্যবহৃত কাপড় নিয়েছে, আর সে কৌশলে কাপড় নিয়েছে হচ্ছে এই নাহিয়ানের, যেটা এখনো ধোয়া হয়নি এমন একটা কাপড়। এটা নিয়ে এসে চলে গেছে। এটা কিন্তু হোসেন ভাই টেরও পায় নাই। তারপর তো এইটা যখন কবিরাজকে দিয়েছে, কবিরাজ এটা দিয়ে কাজ করে দিয়েছে। এই ঘটনা যখন জানাজানি হয়ে গেল, হোসেন ভাই তো প্রচণ্ড রকমের ক্ষিপ্ত হয়ে যান সেই মেয়েটার উপরে। এই মেয়েটাকে যখন ধরা হলো, স্থানীয় লোকদের কাছে বলা হলো, বিশেষ করে যারা গণ্যমান্য ব্যক্তি, সালিশ বসানো হলো, ওই মেয়েটাকে ধরে আনা হয়েছিল। মেয়েটা স্বীকার করেছে সেই কাজগুলো করেছে। এরপর স্থানীয়ভাবে তাকে একটা জরিমানা করা হয়। জরিমানা করে আর লাভ কি, যে চলে গেছে সে তো আর আসবে না। তবে জরিমানাটা এই কারণে করা হয়েছিল, যাকে ওকে সবাই চেনে, ও যে এই অপকর্মটা করেছে এটা এলাকার সবাই জানে, তার বিষয়ে সবাই সতর্ক থাকে। যেহেতু কালো জাদু সম্পর্কিত কোনো ঘটনার প্রমাণ থাকে না, আর যে প্রমাণ থাকে সেটা দিয়ে কিন্তু বাংলাদেশের প্রচলিত আইনে কোনো ব্যবস্থা নেওয়া যায় না, যার কারণে ওই মেয়েটার বিরুদ্ধে কোনো ধরনের কোনো ব্যবস্থা নেওয়া যায়নি। তাকে ছেড়ে দিতে বাধ্য হয় সবাই। এরপর সংসার ঠিকঠাক হয়ে যায় আল্লাহর রহমতে। যেহেতু সমস্যা সবাই বুঝতে পেরেছেন, তারা তাদের মতো করে আরও ভালো কিছু হুজুর ধরে রুকিয়া করে সমস্যা থেকে বের হয়েছিলেন আলহামদুলিল্লাহ। তবে এই হোসেন ভাই ওনার এই পরকীয়ার কারণে বলি হতে হয়েছে তারই বড় সন্তানকে। এটাই সবচেয়ে দুঃখজনক বিষয়। প্রিয় লিসেনার্স, আমরা কিন্তু হর হামেশা এরকম দেখছি, ফেসবুক খুললে, পত্রিকা খুললে আমাদের শুধু এই ধরনের সংবাদগুলো সামনে বেশি আসছে। পরকীয়া কিন্তু ফ্যামিলিকে একদম ধ্বংস করে দেয়। একটা মানুষকেও যেমন নৈতিক জায়গা থেকে ধ্বংস করে দেয়, সামাজিকভাবেও তাকে ধ্বংস করে দেয়, পরিবার ধ্বংস হয়ে যায়, সব কিছু ধ্বংস হয়ে যায়। এখানে আসলে কেউই শান্তিতে থাকতে পারে না, আর কত জীবনের ভিতর দিয়ে চলে যায়, কত মানুষের বিশ্বাস ভঙ্গ হয়ে যায়, কত মানুষের স্বপ্ন ভঙ্গ হয়ে যায়। ধন্যবাদ জানাচ্ছি সাব্বির ভাইকে। আর একটা কথা বলে রাখি, এই যে সাব্বির ভাই, এই সাব্বির ভাই কিন্তু এই পরিবারেরই ঘনিষ্ঠ একজন আত্মীয়, যার কারণে সাব্বির ভাই কিন্তু এই ঘটনাটি খুব ভালোভাবে বর্ণনা করতে পেরেছেন। আর এই যে নাহিয়ান যে মারা গেল, মারা যাওয়ার পর উনি নিজেও কিন্তু নাহিয়ানকে দেখেছেন। প্রিয় লিসেনার্স, আজকের এপিসোড এ পর্যন্তই। আল্লাহ আমাদেরকে ভালো রাখুন, নিরাপদে রাখুন, আমরাও যেন সতর্ক থাকতে পারি। আজকের এপিসোডে যারা ঘটনা পাঠিয়েছেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। যারা ধৈর্য ধরে পুরো এপিসোডটি শুনলেন তাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি। আজকের এপিসোড থেকে বিদায় নিচ্ছি। আগামীকাল আমাদের আফনান্স ইউটিউব চ্যানেলে ফেয়ার উইথ টুয়েসডের নতুন আরেকটি এপিসোড আপলোড হতে যাচ্ছে। শোনার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আমার পরিবারের জন্য দোয়া করবেন, আপনাদের জন্য দোয়া রইল, আপনাদের পরিবারের প্রত্যেকের জন্য দোয়া রইল। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ভালো রাখুন, সুস্থ রাখুন, নিরাপদে রাখুন, আফনান দ্য ওয়ার্ল্ডের সাথে রাখুন। আসসালামু আলাইকুম।